বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বাইপাস আছেন বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য, অধ্যাপিকা অপু উকিল। ডানে রয়েছেন সিনহা এম এ সাইদ, ডক্টর সিনহা এম এ সাইদ, লিডারশিপ ফাউন্ডেশনের চেয়ারম্যান। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। প্রফেসর অপু উকিল, আপনার থেকে আলোচনাটা শুরু করি যে বেশ কয়েক মাস আগে এক সময় দেখা গেল ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে বিলবোর্ডে সরকারের সাফল্য গাথা সমালোচনার মুখে 2-3 দিন পরে সেগুলো নামিয়ে ফেলা হয়েছে। আবার আমরা দেখছি যে এখন শহর জুড়েই আবার সরকারের সাফল্য গাথা বিলবোর্ডে স্থাপন পাচ্ছে। যদি বিলবোর্ডের স্থায়িত্ব কতদিন থাকবে কি থাকবে না সেগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আন্দোলনের বা দাবিও প্রধানমন্ত্রীর কাছে বিলবোর্ড মালিক সমিতি জানাচ্ছেন যে বিলবোর্ডগুলো যারা এই বিজনেসের সঙ্গে যুক্ত, তো সরকারের সাফল্য গাথার প্রচারণা কি কোনো ধরনের সাধারণত নির্বাচনকে সামনে রেখে মাথায় রেখে এগুলো করা হয় জনগণের সমর্থন বা জনগণের দৃষ্টি আকর্ষণের জন্য? তো বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি বলছে তারা একটি মধ্যবর্তী নির্বাচনের দাবি করছেন এবং তারা একটি মধ্যবর্তী নির্বাচনের স্বপ্নও দেখছেন, আশাও করছেন যে খুব শিগগিরই 2016-এ একটা মধ্যবর্তী নির্বাচন হতে হবে। তো সরকারের মধ্যে এরকম কোনো ভাবনা আছে কিনা যে হঠাৎ করে সরকার আবার নিজের প্রচারণায় এত নেমে পড়লো? আসলে আওয়ামী লীগের যে পরিমাণ অ্যাচিভমেন্ট এই সরকারের সেটি কিন্তু প্রচারণা একেবারেই নাই। এটা আমি বলবো এই কারণে যে আমাদের সরকারের যারা আছেন দায়িত্বপ্রাপ্ত নেতা কর্মী এবং এমপি মন্ত্রী, তারা কিন্তু সরকারের যে অ্যাচিভমেন্টগুলো সরকার যে কি করেছে সেটি কিন্তু এলাকাতে জনগণের কাছে তুলে ধরবার যে বিষয়টি সেটি একেবারেই তারা ভুলে যান। এবং এ ব্যাপারে কিন্তু আমাদের দল থেকে, দলের হাইকমান্ড থেকে সবসময় বলা হয় যে আমরা কি করলাম, কি করেছে জনগণের জন্য, সেটি জনগণকে বলবার জন্য আমাদের কোনো প্রচারণা নেই। এটি আমাদের করতে হবে। এখানে নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমরা চাই যে আমাদের অ্যাচিভমেন্টগুলো আমরা কি করলাম জনগণের জন্য সেটি জনগণ জানুক, বুঝুক এবং আমরা বলি সেটা। আর আমাদের এই যে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার পেলেন এর মধ্যে চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ, এবং এই পুরস্কারটা নিয়ে জাতিসংঘের পুরস্কার, এবং সেই পুরস্কারটা কি এবং এখানের যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু সাধারণ জনগণের মধ্যে এই বিষয়টা অনেকেই হয়তো বোঝেন না যে কি বিষয়ে পুরস্কারটা পেলেন যে বিশ্ব জলবায়ু যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনটা প্রতিরোধ করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পলিসি লিডারশিপ ক্যাটাগরিতে তাকে পুরস্কার দিয়েছে পরিবেশ বিষয়ক জাতিসংঘের পরিবেশ বিষয়ক সেল। তো এই যে এই বিষয়টা কিন্তু অনেক অনেক বড় মাপের, কারণ বিশ্বে এত বাঘা নেতারা রয়েছেন, এত উন্নত দেশগুলো রয়েছেন, তারা বিশ্বের জলবায়ু নিয়ে ভাবছেন না, বিশ্বের যে পরিবর্তন হচ্ছে আমাদের ওয়েদার সেটা ভাবছেন। অথচ মাননীয় প্রধানমন্ত্রী কি করলেন, তিনি কিন্তু এর আগেও জাতিসংঘে দাঁড়িয়ে বলেছেন, সব লিডারদের সামনে দাঁড়িয়ে, যে বিশ্বের যে পরিবর্তন, ওয়েদার পরিবর্তন হচ্ছে এবং এর প্রভাব যে উন্নত দেশগুলো করছে, ক্ষতিকর প্রভাবগুলো তৈরি করছে, এবং অনুন্নত দেশগুলো, আমাদের মতো দেশগুলো তার প্রভাবে আমাদের বন্যা, খরা, ঘূর্ণিঝড় সিডর এইসবের আমরা মুখোমুখি হচ্ছি। এবং তিনি বলেছেন যে উন্নত দেশগুলোর এই জন্য ক্ষতিপূরণ দেওয়া দরকার। তিনি কিন্তু ক্ষতিপূরণ দাবি করেছিলেন যে অনুন্নত দেশগুলো যারা সাফার করছে তাদেরকে এটা ক্ষতিপূরণ দেওয়া উচিত। এবং শুধু তাই না, তিনি কি করেছেন, ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড গঠন করেছেন। সেখানে 3 বছরে গভর্নমেন্ট আসার 2009 থেকে 3 বছরে $30,000 কোটি তিনি ওই ফান্ডে দিয়েছেন এটিকে প্রতিরোধ করবার জন্য। এই যে একটা আয়োজন, এবং আরেকটি কাজ করেছেন 2011 সালে যে সংবিধান সংশোধন হলো, সেখানে কিন্তু তিনি রাষ্ট্রকে নির্দেশ দেওয়ার জন্য সংবিধানে বলে দিয়েছেন যে আগামী প্রজন্মের জন্য পরিবেশ যেন রক্ষার সকল ব্যবস্থা থাকে, পরিবেশের যেন কোনো রকম ক্ষতিকর প্রভাব না পড়ে, সেটি কিন্তু সংবিধানে সংযোজন করেছেন। এই যে এই দিকগুলো কিন্তু আমাদের জনগণকে আমরা জানাই না, বলি না। পুরস্কার পেয়েছেন, এর আগে যে পুরস্কার পেয়েছেন দেখেন এমডিজি গোল্ড, সেইটা কেন? শিশু মৃত্যুর হার রোধ। অনেক মা হয়তো জানেন না যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই অ্যাচিভমেন্টটা, এই পুরস্কারটা বিদেশ থেকে অর্জন করে নিয়ে আসছেন মৃত্যু রোধের জন্য। তারপর সাউথ পুরস্কার, সেই পুরস্কারটা কিন্তু একটি অসাধারণ পুরস্কার। নারীদেরকে শিশু স্বাস্থ্য, নারী স্বাস্থ্যের প্রযুক্তিগত উন্নয়ন, মানে প্রেগনেন্ট এক নারী, তিনি কোনো একটি প্রত্যন্ত এলাকায় আছেন,
তার হয়তো পেইন উঠেছে, তিনি কি করবেন এখন বুঝতে পারছেন না, তিনি মোবাইল সেবার মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক তার পরামর্শটা তিনি নিতে পারবেন, এই ব্যবস্থাটা করেছেন। এটা কিন্তু একটা বিশাল ব্যবস্থা, বিশাল হাওর এলাকা, চর এলাকা বা বিভিন্ন যে আমাদের প্রত্যন্ত এলাকাগুলো আছে, ডাক্তার পাওয়া যায় না, কিছু পাওয়া যায় না, এবং এই ব্যবস্থার ফলে তারা ডেলিভারিটা তাদের সুস্থ হচ্ছে, মা সুস্থ আছেন, শিশু মৃত্যুর হার কমেছে। সে কারণে সাউথ সাউথ পুরস্কার। আরেকটা যে পিস ট্রি, শান্তি বৃক্ষ পুরস্কার, মানে কন্যা শিশুদের তাদের শিক্ষায় যে অগ্রসর, সে কারণে তিনি পিস ট্রি পুরস্কার পেলেন। এবং এর আগে 96-এ যখন ক্ষমতায় ছিলেন তখনও কিন্তু তিনি সেই বিশ্বভারতী তাকে দেশিকত্ব মানে ধরিত্রীর মধ্যে শ্রেষ্ঠ এই পুরস্কার দিয়েছেন। তারপরে তো অনেক বিশ্ববিদ্যালয়, সেই বিস্ফোর্ট বিশ্ববিদ্যালয়, বোস্টন বিশ্ববিদ্যালয়, কি প্যাট্রিস লুবাম্বা ফ্রেন্ডশিপ মানে নানা ধরনের পুরস্কার এবং সম্মানসূচক ডিগ্রি তিনি অর্জন করেছেন। তো এটা মানুষ জানে না, মানুষকে আমরা সেই জিনিসটা, এবং মানুষকে সেই জিনিসটা, এবং আওয়ামী লীগ সরকারের আপনি বিলবোর্ড দিয়ে যেটা বলছেন, বিলবোর্ডের প্রচারণাটা আমি বিশ্বাস করি না, কারণ বিলবোর্ড দেখে বুঝবার ক্ষমতাবান লোক বা সেই পর্যায়ের লোক বাংলাদেশে কত পার্সেন্টেজ আছে। আমরা চাই যে আমাদের যে যেখানে আছে দায়িত্বপ্রাপ্ত তারা আমাদের দলের এবং মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য যে এত কিছু করলেন, সেটি তৃণমূলের একজন কৃষক পর্যন্ত জানুক, শ্রমিক পর্যন্ত জানুক। এই যে দারিদ্র্যের হার আপনি দেখেন জিল্লু ভাই, 10 বছরে 2005 সালে 40% দারিদ্র্যের হার ছিল, সেটাকে 10 বছরে 23%-এ নামিয়ে আনলেন, এবং উনি বলেছেন 2018 সালে এটি হবে 15% থেকে 16%, অর্থাৎ দারিদ্র মুক্ত। দারিদ্র মুক্ত কেন? কোন একটি দেশ যদি 15% দারিদ্র্যের হার থাকে, 15% শিশু এবং বৃদ্ধ থাকে, তারা কাজ করতে পারে না, কাজে এটাকে দারিদ্র্যমুক্ত দেশ ঘোষণা করা হয়, সেখানে তিনি নিয়ে এসেছেন। তো এইগুলোতে বিলবোর্ডের মধ্য দিয়ে আমাদের প্রচারণার কোনো বিষয় নাই, এবং মেয়ররা কিন্তু অলরেডি ঘোষণা দিয়েছে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করতে হবে, তুলে ফেলতে হবে। আমি মনে করি আমাদের কোনো বিলবোর্ডের প্রয়োজন নাই, যে যেখান থেকেই আছে সাধারণ জনগণ আছে যারা বোঝেন যে এই সরকারের কি, মানে আমি কিন্তু বিলবোর্ড লাগানোর সমালোচনা করি। আমি আপনার সঙ্গে ওই জায়গায় একমত যে ঢাকা শহরকে এবং অন্যান্য শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য বিলবোর্ড সহ এই যে প্ল্যাকার্ড, পোস্টার, ব্যানার এগুলো সরিয়ে ফেলা উচিত। অবশ্যই সরিয়ে ফেলা উচিত। বেশ সুদৃশ্য প্রচারণা যেগুলো হয়েছে, সুন্দর হয়েছে। আমি বলেছি যে নির্বাচনকে মাথায় রেখে বা হঠাৎ করে এটি কেন মনে হলো সেটা বুঝতে চাইছি। সেটা নির্বাচনের প্রচারণায় দোষের কথা, নিজের কথা জানানোর মধ্যে দোষের কিছু নেই। আমি ওখানেই বলছিলাম যে আওয়ামী লীগের এত কিছু উন্নয়ন আছে, এত কিছু দেশের জন্য করেছে, যে ইলেকশনকে ঘিরে বিলবোর্ড দিয়ে প্রচারণা করে আগামীতে জয়ী হবার কোনো অবকাশ নাই। আপনি নিজেই বলছেন যে মানুষ জানছে না, তো মানুষ না জানলে মানুষ বিচার বিবেচনা করবে কিভাবে অন্যদের সঙ্গে? বিচার বিবেচনা তাদের বক্তৃতায়, বিবৃতিতে এলাকার জনগণের কাছে ঢাকা শহরের অনেকেই জানে, কিন্তু আমি চাই প্রত্যন্ত এলাকায় এই উন্নয়নের ধারাবাহিকতার যে ক্যারিশমা মাননীয় প্রধানমন্ত্রী এটি ছড়িয়ে যায়। দলের নেতা কর্মীরা এই কাজটি বেশি করে অবশ্যই করবে, এবং যে আপনি যেটা বলছেন নির্বাচন কেন্দ্রিক প্রচারণা, আমি মনে করি বাংলাদেশের জনগণ এই ব্যাপারে অনেক সচেতন। কোন সরকার তাদের জন্য কি করলো, কোন সরকার দুর্নীতি করলো, কোন সরকার দুর্নীতি রুধলো, কোন সরকার দেশকে এগিয়ে নিল, এটি বুঝবার কিন্তু কারণ হচ্ছে, দেখেন আমেরিকার একটি রিসার্চ সেন্টার তারা একটি 2টি জরিপ করেছে। সেই জরিপে তারা বলেছে মানে 84% কৃষক মোবাইলে তাদের কৃষির সাজেশন নেন এবং মোবাইল ব্যবহার করেন। এই যে তথ্যটা, এর মধ্য দিয়ে কি মানে কৃষকরাও কিন্তু আমাদের কৃষকরা শুধু চাষবাসেই ব্যস্ত না, তারাও বিশ্বটার খবর রাখে। কাজেই ইলেকশন 2019-এ হবে, আর আগাম ইলেকশনের কোনো আভাসই আমরা দেখছি না বা দেখার কোনো অবকাশও নাই, আর সরকারের সেই প্রস্তুতিও নাই। সরকার কেন আগাম সেটি করতে যাবেন? এটি হয়তো কোনো প্রচারণারই একটি অংশ। মিস্টার সিনহা মেসাইদ, দেখুন, প্রথম কথা হচ্ছিল বিলবোর্ড নিয়ে। তো বিলবোর্ডে প্রচার থাকবে, প্রচার হবে, এটি স্বাভাবিক। বিলবোর্ডের জন্মই তো হচ্ছে প্রচার করার জন্য। দেখার বিষয়, এই বিলবোর্ডকে নিয়ে প্রথম অত্যন্ত কঠিন পদ্ধতিতে রাজনীতি প্রক্রিয়া যিনি এই বিলবোর্ডকে ইউজ করলেন, তিনি হচ্ছেন বর্তমান সরকার। তাদের সফলতা প্রচারের জন্য ঢাকাতে এক রাতে দেখা গেল বিলবোর্ড আর কারো কোনো কেউ নেই, শুধু একটি দল, একটি সরকার কথা বলছে বিলবোর্ড বিলবোর্ড বিলবোর্ড। সুতরাং
বিলবোর্ড কিভাবে একটি দলকে আগায় নিতে পারে বা পিছাতে পারে, তার চেয়ে বড় কথা হচ্ছে ক্ষমতাসীন দল বিলবোর্ডকে ব্যবহার করেছে। এখন যদি উপকূল যেটা বললেন, যদি তারা বুঝে থাকে যে বিলবোর্ড দিয়ে কিছু হবে না, প্রচার এত বেশি না, আমাদের নেতার মাধ্যমে করতে হবে, আমি বলবো এটা শুভবুদ্ধি উদয় হয়েছে, ভালো। বিলবোর্ড সবার জন্য কাজে লাগুক, আমরা চাই বিলবোর্ড আপনার আমার সবাই থাকবে। তবে দুঃখজনক হলো সত্য যে বিলবোর্ডের রাজনীতিতে একটা জিনিস ঘটে গেছে বাংলাদেশে। দেখুন, আমার বাড়ি বিক্রমপুর, আমি যখন ঢাকার থেকে বের হয়ে কেরানীগঞ্জের সেই ব্রিজটা ক্রস করি, এরপর শুরু হয় বিলবোর্ড। দেখা যায় উপজেলার সে একটা গ্রামের নেতাত্ব শুরু করে একেবারে শেখ হাসিনা অথবা এরশাদ অথবা খালেদা জিয়াতে শুরু করে সবার ছবি আছে সেখানে, যে নেতা বলতেছেন তার ছবিটা সবচেয়ে বড়। তো অনেক সময় ভুল হয় যে দলের চেয়ারম্যান কি ওই ব্যক্তি না হাসিনা খালেদা এরশাদকে। এই যে বিলবোর্ডকে কেন্দ্র করে যে ধরনের একটা রাজনীতি, একটা বেয়াদবি রাজনীতি শুরু হয়েছে এখানে, এটা কিন্তু বন্ধ হওয়া উচিত। কোনো অ্যাকশন নাই, অ্যাকশন নাই কিন্তু আমরা তো বহুদিন ধরে 15ই আগস্টের সময় থেকে বহু সমালোচনা করেছি। দেখুন, অ্যাকশন যে নেই। শোক দিবস আপনি রঙিন বিলবোর্ড করছেন করবেন না। এবং বঙ্গবন্ধুর ছবি সবচাইতে ছোট, ছোট। প্রধানমন্ত্রীর ছবি বা আর কারো ছবি হয়তো আছে, কিন্তু এদের এই হাস্যোজ্জ্বল বিশাল বিশাল ছবি আমার বাড়ি এবং যেসব ইউনিটের নামে হয়, আমরা ওইসব ইউনিটকেও দুঃখজনক, ব্যবস্থা আমার নেওয়া বাড়ি তো উচিত। 32 নম্বরে, কিন্তু আমি তো যখন দেখি 32 নম্বরের আশেপাশে বড় বড় বিলবোর্ড, সেখানে দেখা যায় বঙ্গবন্ধুর ছবিটা ছোট, শেখ হাসিনার ছবিটা ছবি ছোট, থাকলে বঙ্গবন্ধুর ছবি থাকবে, জয়ের ছবি ছোট, বড় ছবি তা হবে। দেখা যাচ্ছে যে বিলবোর্ড কেন্দ্র করে এরা চাচ্ছে এদের এবং তার মধ্যে ছবিগুলোতে আপনার হাস্যোজ্জ্বল ছবি, হাস্যজ্জ্বল আপনার শোকের কোনো চিহ্ন চোখের নেই। কোনো চিহ্ন নেই। কিন্তু এই জন্য একজন বিখ্যাত পণ্ডিত বলেছিলেন যে আমরা যখন কোনো মৃত ব্যক্তিকে স্মরণ করি, সবচেয়ে বেশি স্মরণ এই জন্য করি যে আমি আমার প্রচারটা চাই। মৃত ব্যক্তির স্মৃতি কথাকে আমরা ম্লান করে দিয়ে আমার প্রচারটাকে সামনে নিয়ে আসি। এবং এই কথা সত্য, এই কথা বলেছিলেন জোরাস্ত্র। উনি বলেছিলেন, যখন কোনো ব্যক্তি কোনো শীর্ষ অবস্থান করো, তখন তুমি মৃত্যু কামনা করো। কারণ খ্যাতি, সম্মান, যশ, অর্থ যেটি আপনার জীবন আসুক না কেন, যখন আপনি শীর্ষে পৌঁছে যাবেন, এরপরে হচ্ছে আপনাকে পতন হবে আপনার। এই পতনটা যাতে আপনার অশোভনীয় কিছু না হয়, অসামঞ্জস্য না হয়, সেই জন্য বলা হয়েছে ওইখানে থাকা অবস্থায় চিন্তা করুন, এই ইমেজ নিয়ে আমি সরে যেতে চাই। কিন্তু বাংলাদেশের রাজনীতি আজকে যেটা শুরু হয়েছে, ইমেজ বলতে কি বোঝায় আমি জানি না। যদি সেটা হতো, সত্য কথা বলতে কি জানেন, তো অর্থমন্ত্রী সবার আগে চলে যেত। এই যে অর্থমন্ত্রী কিছুদিন আগে যে ঘটনাটা ঘটালেন, যেদিন হানিফ সাহেব বললেন এই কত টাকা, আর এটা আমি তার সাথে একমত। হানিফ সাহেব অনেক কথাই বলেন, কিন্তু এই কথাটাকে আমি সমর্থন করি, ধন্যবাদ দিই তাকে। অনেক কথার সঙ্গে একমত হই না, কিন্তু এই কথার সাথে একমত হয়েছে, আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনি ভালো কথা বলেছেন। অর্থমন্ত্রী দেখা গেল 50 কোটি টাকা, এক বছরে 50 কোটি টাকা হলে 100 বছর লাগবে 5,000 কোটি টাকা হতে। আপনার ব্যাংকের খাতে কিন্তু শুধু একজনকে মুক্তি দিয়ে দিয়েছেন 5,000 কোটি টাকা, দরকার ছিল না। কিন্তু এই যে অসামঞ্জস্যপূর্ণ কথাবার্তার ক্ষেত্রে দেখা যায় যে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। কিন্তু রাজনীতি আজকে যে পর্যায়ে চলে গেছে, অর্থনীতি যে পর্যায়ে চলে গেছে, এখন কথা আসছে প্রধানমন্ত্রী পুরস্কার নিয়ে। আমি ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনা যেভাবে কাজ করছেন, বাংলাদেশকে নিয়ে চিন্তা ভাবনা করছেন, অত্যন্ত ভালো, অনেক পজিটিভ তার দিক আছে তার। কারণ এরকম একটা দেশ, 16 কোটি লোক, যত মুখে আমরা যাই বলি যে একটি যুদ্ধ করার চেয়ে তৃতীয় বিশ্বের একটি দেশ শাসন করা অত্যন্ত কঠিন ব্যাপার, কথাটা সত্য। নিঃসন্দেহে এই দেশটাকে শাসন করা যত কত কঠিন ব্যাপার, আমরা ছোটখাটো প্রতিষ্ঠান চালাতে পারি না, হিমশিম খেয়ে যাই, কি করব। উনি দেশ চালাচ্ছেন, সমস্যা আছে, গণতান্ত্রিক বিকাশ কেমনে কিভাবে হবে না হবে এটা তার একার ব্যাপার না, সব দলের ব্যাপার। এরপরও যখন তার বিশ্ব স্বীকৃতি আসতেছে, এই স্বীকৃতিগুলি বাংলাদেশের জন্য ভালো ভালো। এবং এখানে যে ব্যক্তির জন্য আসতেছে, সেই ব্যক্তি যেই হন, তাকেও চিন্তা করতে হবে, তার দায়িত্ব বেড়ে যাচ্ছে। কিন্তু যত স্বীকৃতি আসে দায়িত্ব বেড়ে যাচ্ছে। এই দায়িত্ব বাড়তে 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 একটা সময় দেখা যাবে, আজকে আপনার আসার আগে আমাকে একটা কঠিন প্রকৃতির এক লোক, আওয়ামী লীগের কট্টর সমালোচক, ভাই কোথায় যাচ্ছেন, আমি একটু চ্যানেলাইতে যাচ্ছি। ও তো যে আওয়ামী লীগের কথা বলবে জানি, আর জিল্লু সাহেব কি করবে এখানে, উপায় তো নেই। আপনার সাথে কে আছে? আমরা সম্ভবত অপু উকিল, আপনি না যাই ভালো। আমি বললাম যাবো না কেন, কারণ কথাটা দাঁড়াচ্ছে যে এখানে আসলে তো কথা বলে না, কথা সত্য। পুরস্কার শেখ হাসিনাও পেয়েছে, পুরস্কার বেগম খালেদা জিয়াও পেয়েছে, পুরস্কার এরশাদও পেয়েছিলেন। এই জনসংখ্যার জন্য 3 জনই পুরস্কার পেয়েছিলেন, সেটা গতানুগতিক। কিন্তু উনি বলতেছেন একদিন দেখবেন যে শেখ হাসিনা নোবেল পুরস্কার পেয়ে গেছে। তো আমি তাকে বললাম যে অসুবিধার কোথায়, যদি পেয়ে যায় আপনার কোনো অসুবিধা আছে? ইউনূস সাহেব পেয়েছে, রবীন্দ্রনাথ পেয়েছে, পেতে পারেন, অমর্ত্য সেন পেয়েছে, কিন্তু কোনো রাজনীতিবিদ তো পায়নি। বলে কিভাবে পাবে? দেখেন যদি পেয়েই যায় সে, পাওয়ার কিন্তু অনেকগুলো ক্ষেত্র তার তৈরি হয়ে গেছে। বাংলাদেশ অনেক কিছু করার পরও কিন্তু সমালোচিত হচ্ছে, দুর্যোগপূর্ণ দেশ, এখানে নাই সেখানে নাই, সাস্টেনেবিলিটি ঘাটতি দেখা দিচ্ছে।
এর ভিতর দিয়েও কিন্তু কিছু কিছু ঘটনা ঘটে যাচ্ছে, যা নীরব দর্শকের মধ্যে কেউ না কেউ অবজার্ভ করছে। কিন্তু কেমন আসেন নারীর ক্ষমতায়ন আসেন আপনি, যদি শেখ হাসিনা কোনোদিন নোবেল পুরস্কার পেয়েই যায়, আমি বিশ্বাস করি একটা ফার্টাইল গ্রাউন্ড আছে তার ক্ষেত্রে। পৃথিবী থেকে চ্যালেঞ্জ করতে পারবে না এত দ্রুত নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে, ট্রিমেন্ডাস কেউ পারেনি কিন্তু করতে। এবং আমিও মনে করি নোবেল পুরস্কার অনেকেই পাবে, পাচ্ছে, এটা এমন কিছু না যেটার জন্য আমি জাতে উঠে গেলাম। মহাত্মা গান্ধী 5 বার 6 বার 7 বার পুরস্কার পেয়েছিল। আমরা তো দেশে একজন নোবেল লরিয়েটকে নিয়ে চিন্তা করি, পৃথিবীর বহু বিশ্ববিদ্যালয় আছে যেখানে ভুরি ভুরি নোবেল লরিয়েট আছেন, তারা শিক্ষকতা করছেন, কেউ ইয়েও করে চিন্তাও করে না। কিন্তু আমাদের দেশটা হচ্ছে দেখেন, এখানে যেহেতু তৃতীয় বিশ্বের দেশ, জনসংখ্যা বেশি, অনেক সমস্যা আছে, এখানে নোবেল পুরস্কার অনেকটা বলতে পারেন আপনি একটা কৌশল, একটা পুঁজি। ডক্টর ইউনূস যখন নোবেল পুরস্কার পেলেন, মনে হলো বাংলাদেশ না জানি কোথাও উঠে গেল। শীঘ্রই বুঝতে পারলাম না, আমরা আছি যেখানে সেখানে আছি, তবে দেশটার নাম একটা ব্যক্তির জন্য একটা অর্জন, তো একটা অর্জন আমাদের হয়েছে অনেক বড়। কারণ আমরা যতই যাই বলি না কেন, বাইরের পৃথিবীতে আপনি যেখানেই যাবেন ডক্টর ইউনূসের নাম বা আপনাকে আনতে হবে, কেন্দ্র করে এটা হবে। হয়েছে। আজকে অমর্ত্য সেনের কথা বলেন, অমর্ত্য সেনকে কিন্তু ভারত নিজেও কিন্তু এবং আরেকটি বিষয় কিন্তু ডক্টর ইউনূসের নাম এই কারণে আছে যে সে কিন্তু উনি কিন্তু অ্যাক্টিভ নোবেল লরিয়েট খুব একটা পাবেন না। আমি আপনার সাথে একমত। উনি বসে নাই, এখান থেকে সেখান থেকে পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন তিনি। এভাবে কোনো পুরস্কার বুঝিয়ে কিন্তু ঘুরে না। অমর্ত্য সেন ভারত থেকে অনেকগুলো পুরস্কার পেয়েছেন, আভ্যন্তরীণ পুরস্কার পেয়েছেন। সেক্ষেত্রে আমি মনে করি বর্তমান সরকারের ডক্টর ইউনূসের যে ঘাটতি থাক না কেন, সেটা অন্য জিনিস, কিন্তু এই দেশের সম্পদ সেও, কৃতি সন্তান সেও, তাকে নিয়েও সরকারের চিন্তা করতে হবে দেশ থেকে আমরা কি করতে পারি। এখানে কার্পণ্য দেখানো যাবে না। শেখ হাসিনা যত উদার হবেন, বিশ্ব তত তাকে মালা পরিয়ে দিবে, এবং তার সামনে কিন্তু অনেক সম্মান ইজ্জত সামনে ওয়েট করতেছে কিন্তু, এবং তাকেও দেখাতে হবে ছোটখাটো ব্যাপার নিয়ে বেশি চিন্তা করি। সংকট এবং সম্ভাবনা দুই তার সামনে আছে, এখন কোনটাকে তিনি বেছে নেবেন? অধ্যাপিকা উপুকিল কি মনে করেন? না, উদারতার কথা তো বলেছেন, মানে উদারতা আছে বলেই, গণতান্ত্রিক ভাবে তিনি এটি দেখেন বলেই কিন্তু সমস্যাগুলো সমাধান করে এগিয়ে যেতে পেরেছেন। এবং সেটি যদি না হতো, এই যে বিশ্ব মন্দার মধ্যে বিশ্বে যখন ক্রান্তিকাল চলছে অর্থনৈতিকভাবে, সেই ক্রান্তিকাল দূর করে বাংলাদেশে কিভাবে ঘুরে দাঁড়াতে পারে, এখানে নিশ্চয়ই তার ম্যাজিক রয়েছে। এবং শুধু সেটি না, অর্থনৈতিকভাবে যে আমরা এগিয়েছি সেটি শুধু না, সামাজিক সাংস্কৃতিকভাবেও বাংলাদেশ এগিয়েছে। এবং সামাজিকভাবে এগিয়েছে বলেই, সাংস্কৃতিকভাবে এগিয়েছে বলেই এই বাংলাদেশের মানুষ নৈরাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হতে পারে। যে কোনো একটি প্রবলেম হলে সেটি সলভ করতে পারে। একটি জায়গায় বোধহয় বাংলাদেশে আরেকটি রিপোর্টের কথা আমরা, আপনি একটি সার্ভের কথা উল্লেখ করছেন, মানে গবেষণার কথা উল্লেখ করলেন, আমি আরেকটি সার্ভের কথা রিপোর্টের কথা উল্লেখ করি। ইকোনমিস্ট পত্রিকার ইন্টেলিজেন্স ইউনিটের একটি রিপোর্ট বেরিয়েছে যে গণতন্ত্রের ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান খুবই নিচের দিকে। আপনি 85 নম্বরে বাংলাদেশ। না, সেটা আমি কিন্তু বলেছি, এবং গণতন্ত্রের কথা উনিও ওনার আলোচনায় কিছুটা ইঙ্গিত করেছেন। আমি যে আলোচনা করছিলাম না, আমি কিন্তু বলি নাই যে রাজনৈতিকভাবে আমরা এগিয়েছি, আমি বলেছি সামাজিক সাংস্কৃতিকভাবে এবং অর্থনৈতিক ক্ষেত্রে। রাজনৈতিকভাবে যদি আপনি না এগান, মানে পলিটিক্যাল সায়েন্টিস্টরা বা ইকোনমিস্টরা বলেন, তাহলে আবার ওইগুলো সাস্টেইনেবল হয় না। কারণ আপনি তো এমডিজিতে আপনার অ্যাচিভমেন্ট অনেক বেশি বাংলাদেশের, এখন তো এসডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, সেটি অ্যাচিভ করতে হলে আপনাকে ওই জায়গাগুলো নিশ্চিত না করলে পারবেন কি? অবশ্যই করতে হবে, সেখানে আমি একমত। এবং এটি করবার জন্য সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে আমি এখানে আসতাম যে রাজনৈতিকভাবে আমরা হয়তো এগোতে পারি নাই, এবং সেটি এগোবার জন্য আমাদের অবশ্যই অপরাপর যে আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো আছে তাদের সহযোগিতা প্রয়োজন। সেখান থেকে আমরা কোনো সহযোগিতা পাই নাই, অসহযোগিতা পেয়েছি, এবং স্টিল নাও এখনো অসহযোগিতা হচ্ছে। কিছুদিন আগেই আপনি একটা রিপোর্টে দেখেছেন যে আমাদের, আপনি যা আলাপ করছিলেন ডক্টর ইউনূস সম্পর্কে, তিনি মেইল করেছেন আমেরিকাতে, এবং সেখানে মেইলগুলো তারা প্রকাশ করেছে। আমেরিকান তাদের অনেকগুলোই প্রকাশ করে নাই, যেখানে কয়েকটি মেইল প্রকাশ করেছেন সেই মেইলে এসছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি মেইল করেছেন। তা এখন বাংলাদেশ কিভাবে গণতন্ত্রটা এগোবে, রাজনীতিটা এগোবে? ডক্টর উনি পেয়েছেন, নোবেল পেয়েছেন, বাংলাদেশের একজন স্বনামধন্য ব্যক্তি, বললেন পৃথিবী উনি ভ্রমণ করে বেড়াচ্ছেন, অথচ বাংলাদেশকে উনি ডাউন করতে চাচ্ছেন। কেন উনি মেইল পাঠাবেন বাংলাদেশের বিরুদ্ধে? আমরা শুনেছিলাম যে পদ্মা সেতু নিয়ে মেইল করেছে যেন ওয়ার্ল্ড ব্যাংক পদ্মা সেতুর ফান্ড না করে। সেটি তো আমরা আজকে প্রমাণ পেলাম যে তিনি সেটি করেছেন। এবং তিনি লিখেছেন, একটি মেইলে লিখেছেন
যে বাংলাদেশের মানুষ গিনিপিগ হয়ে আছে। কোন মানুষ বাংলাদেশের গিনিপিগ হয়ে আছে যে উনি এই মেলটা উনি করতে পারেন? এবং বিএনপি লবিস্ট নিয়োগ করেছে, এটা তো পত্রিকার রিপোর্ট, আমাদের কথা না। কেন লবিস্ট নিয়োগ করেছে? বাংলাদেশকে কিভাবে নিচে নামিয়ে নেওয়া যায়, কিভাবে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া যায়, তাকে হত্যা করা যায়, সেই জন্য লবিস্ট নিয়োগ করে সজীব ওয়াজেদ জয়কে কিভাবে অপহরণ করে হত্যা করা যায়। তো এটি যদি কোনো একটি রাজনৈতিক দলের বাংলাদেশের বিরোধিতা হয়, রাজনৈতিক বিরোধিতা, তাহলে গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠিত হবে? ওইখানে পারে নাই। এই মনোবৃত্তির, এই মানসিকতার আমাদের রাজনৈতিক দল রয়েছে বলেই, এবং তারা স্বাধীনতা বিরোধীদের নিয়ে দল গঠন করে আছে বলেই তারাও নিজের দেশটিকে ভালোবাসতে পারে নাই। এবং বিএনপি জন্মই হয়েছিল ওইভাবে যে দেশের প্রতি কোনো ভালোবাসা থেকে, দেশের কোনো জনদরদী নেতাদেরকে নিয়ে, কিংবা দেশের কোনো প্রয়োজনে কিন্তু বিএনপি সৃষ্টি হয়নি। যে কারণে তারা নিজেদের প্রয়োজনে এই বাংলাদেশকে বিশ্ব দরবারে যেমন জিএসপি বন্ধ করবার জন্য চিঠি লিখতে পারে, আবার ঠিক বাংলাদেশের প্রধানমন্ত্রীকে হত্যা করবার জন্য বিদেশিদের সহায়তা নেবার জন্য তারা লবিস্ট নিয়োগ করতে পারে। তাহলে গণতন্ত্র কাঠামোটা কিভাবে পুনরুদ্ধার হবে? সব কাঠামো যদি এগোতে পারে, সাংস্কৃতিক ক্ষেত্রে আজকে একজন কৃষক চিন্তা করে তার সন্তান পড়াশোনা করবে, স্কুলে যাবে, প্রত্যেকটি কৃষকের মধ্যে এই মনোভাব, তার সন্তান পড়াশোনা করবে, এটি যদি তিনি ভাবতে পারেন, তাহলে অবশ্যই আমাদের সামাজিক ক্ষেত্রে যে একটি আমাদের জড়তা ছিল বা আমাদের পেছনে যাবার যে প্রবণতা ছিল, সেটিকে তো পাশ কাটিয়ে সামনে এসেছে। এখন রাজনৈতিকভাবে বাংলাদেশের জনগণের এই দাবিটি তুলতে হবে, যারা দেশের বিরোধিতা করে, রাজনীতি করবে রাজনীতির খাতিরে, কিন্তু দেশকে পিছিয়ে দিতে হবে, শেখ হাসিনাকে হত্যা করতে হবে, গণতন্ত্রের স্তম্ভ ভেঙে দিতে হবে, বিদেশিদের সহযোগিতা নিয়ে বাংলাদেশকে ওই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে হবে, পিছিয়ে দিতে হবে। এটি আপনি যে বললেন আমার সাথে টকশো করবার জন্য আপনাকে বলেছে এই কথা, এখন আমি যদি এই কথাগুলো বলি, আমার মনে হয় আপনার সঙ্গে একমত হতে হবে, কারণ আপনি বাংলাদেশের ভালো চান, দেশের উন্নয়নের কথা আপনি প্রশংসা করলেন, শেখ হাসিনার অ্যাচিভমেন্ট বা অ্যাওয়ার্ডের জন্য আপনি গর্বিত হয়েছেন। কাজে যারা এটিকে বাধাগ্রস্ত করতে চায় তাদের রুখে দাঁড়াবার জন্য হন আপনি বিএনপি মাইন্ডেড, কিন্তু এই ক্ষেত্রে আপনার যদি দেশপ্রেম থাকে, আপনি যদি নেতা হন, রাজনীতি করতে চান, বা আপনি মনে করেন যে জনগণের কল্যাণ করবেন, তাহলে দেশের ক্ষতি করে জনগণের কল্যাণ করা কিছুতেই সম্ভব নয়। আপনি বিরোধিতা করতে পারেন, ভলতেয়ার বলেছেন মত প্রকাশের স্বাধীনতা সবার থাকতে পারে। আমি আপনার মত প্রকাশ করবার জন্য বা আপনার সাথে আমার মতের অমিল হতে পারে, কিন্তু আপনার মতকে, আপনি আমার সাথে যে বিরোধিতা করলেন সেটিকে রেসপেক্ট করবার জন্য আমি মৃত্যুকে আলিঙ্গন করতে পারবো, এটি ভলতেয়ারের কথা। আর এখানে কি হচ্ছে? বাংলাদেশে হচ্ছে যে শেখ হাসিনা কাজ করছে, দেশ সরকার এগিয়ে যাচ্ছে, তাকে বাধাগ্রস্ত করতে হবে। আন্দোলন দিয়ে হচ্ছে না, এখন ষড়যন্ত্র দিয়ে হবে। সেটি হলে কি বাংলাদেশের স্তম্ভ থাকবে, কাঠামো থাকবে? আমরা তো দেখেছি যে একটু যদি একাডেমিক স্বার্থে আলোচনাটা করছে, যে একটু যদি ইনক্লুসিভ পলিটিক্স প্রধানমন্ত্রী করেন বা আপনারা করেন, তাহলে অনেকে বাধা দানের ব্যাপারটা অনেক কমে যায় না? মানে যদি আপনি যদি এক্সক্লুশনের দিকে যান, যাদেরকে আপনি দূরে ঠেলে রাখবেন, তারা তো আপনাকে আপনি যত ভালো কাজই করেন না কেন বাধা দেবার চেষ্টা করবে। আপনি যদি সবাইকে নিয়ে করবার চেষ্টা করেন, এখানে মৌলিক সমস্যাটা কি, প্রত্যেকটি দেশেই কিন্তু রাজনৈতিক দল, বিরোধী দল থাকে, তাদেরই আছে। আমাদের বাংলাদেশে এটা পুরোটাই আলাদা। কারণ হচ্ছে আমাদের যারা বিরোধী দল, তাদের মধ্যে বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না সেই শক্তিটি রয়েছে, যে কারণে রাজনৈতিকভাবে এগিয়ে আসলেও বিএনপি যখন এগিয়ে আসে, তখন তাদের সাথে যে সম্পৃক্ত যারা এই দেশের স্বাধীনতা চায়নি, সেই শক্তিটি বিএনপিকে পিছিয়ে নেবার জন্য, এই যেমন যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারা সেই দেশে রাজনীতি কিভাবে করে? কারণ আপনি যদি এখন আমরা অন্য দেশের সমালোচনা এই দেশে করলে অনেক দেশে আমরা ভিসাও পাবো না। আমি যদি এখানে বসে বসে সমালোচনা করি, কালকে ভিসার অ্যাপ্লিকেশন দিলে ভিসা হবে না। আমার এই গেস্টদের অনেকেই অনেক দেশে ভিসা পায় না। আপনি একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, স্বাধীনতা বিরোধী তারা রাজনীতি কিভাবে করছে? আপনি বলছেন আপনি ক্ষমতায়, যে তাদের নিয়ে তারা রাজনীতি করছে, এবং বছরের পর বছর ধরে এই অভিযোগ আপনারা করছেন। আমার প্রশ্ন হচ্ছে তারা রাজনীতিটা করে কিভাবে? আপনি এই কথাটা বলেছেন না, স্বাধীনতা বিরোধীরা আমাদের দেশে রাজনীতি করে, কিন্তু আমরা তো দেখেছি যে স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করবার জন্য কিভাবে তাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হয়েছে। ৭৫-এর পর অনেক বছর আগে এখন আপনারা তো ৬.৫-৭ বছর ধরে ক্ষমতায় আছেন, আপনারা কি করছেন? এখন যে দাবিটি, এটা কিন্তু একটা দাবি,
আপনি যে কথাটি বলেছেন এটা কিন্তু জনগণের দাবি যে স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশের রাজনীতি কিভাবে করে সেটিকে বন্ধ করতে হবে, এবং বন্ধ করবার কিন্তু আমি স্বাধীনতা বিরোধী নই, যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। অবশ্যই না, স্বাধীনতা বিরোধীরাও তো রাজনীতি করেছে, তাদেরকে দল গঠন করে দেওয়া হচ্ছে। 75-এর পর আওয়ামী লীগের মোস্তাকের ডেমোক্রেটিক লীগকে রাজনীতি করবার জন্য সরকার, জিয়াউর রহমানের সরকার সমর্থন দিয়েছে, এবং স্বাধীনতা বিরোধী যারা রাজনৈতিক দল গঠন করেছে তাদেরকে রাজনীতি করবার জন্য সুযোগ দিয়েছে। কিন্তু আওয়ামী লীগকে চিঠি দিয়েছিল যে তোমাদের গঠনতন্ত্রে বঙ্গবন্ধু শব্দটি আছে, ওই শব্দটিকে অপসারণ করো, তাহলে তোমাদের দল করার অনুমতি দেওয়া হবে। এটাই তো ছিল বাংলাদেশের ভাগ্য 75-এর পরে। সেখান থেকে বাংলাদেশকে এই যে শক্তি, এই শক্তি এখন ফুলে ফেপে সমাজের রন্ধে রন্ধে ঢুকে গেছে, কারণ তাদেরকে ওই পার্লামেন্টে নেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী করা হয়েছে, এমপি বানানো হয়েছে, সামাজিক রাজনৈতিক অর্থনৈতিকভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছে। এখন তাদেরকে এই বাংলাদেশ থেকে গুটিয়ে সেই স্বাধীনতা বিরোধীদেরকে উপচিয়ে ফেলার জন্য আপনার সময়ের প্রয়োজন, কারণ তারা কিন্তু এখন আকারে অনেক বড় হয়ে আছে, এবং তাদেরকে সহযোগিতা করছে আমাদের রাজনৈতিক দলই। যারা স্বাধীনতার কথা বলে, স্বাধীনতার ঘোষণার কথা বলে, তারাই তো তাদেরকে নিয়ে সহযোগিতা করছে। এমন যদি হতো যে সকলে তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, সেই সুযোগটিও কি এখন তৈরি হয়েছে? এখনো তো আমরা দেখেছি যে যুদ্ধাপরাধীদের পক্ষে বিএনপি অবস্থান নিয়েছে, তারাও সরাসরিভাবে যুদ্ধাপরাধীদের কথা বলে নাই যে যুদ্ধাপরাধীদের বিচার হোক, সেটা আমরা চাই। তো সেখানে দাঁড়িয়ে থেকে আওয়ামী লীগ সরকার তারপরে তো প্রতিটি দিন এই উন্নয়নের পাশাপাশি বিএনপির আমলে সেই 75-এর পর থেকে যে বিভিন্ন কলঙ্কিত অধ্যায়গুলো রচিত হয়েছিল, তার সেই কলঙ্ক থেকে বাংলাদেশকে মুক্তি দেবার জন্য যেমন জাতির জনকের হত্যাকারীদের ইন্ডেমনিটি তুলে দিয়ে বিচার করা হয়েছে, জাতীয় চার নেতার থেকে শুরু করে এই দুদিন আগেও একটি দায় মুক্তি অধ্যাদেশ হয়েছে, আপনি দেখেছেন হাইকোর্টে। ক্লিন হার্টে 2003 সালে বিএনপি জামাত জোট 97 মানুষকে হত্যা করে, হাইকোর্ট অবৈধ, এবং হাইকোর্ট অবৈধ সেই ইন্ডেমনিটি। তার মানে কি কোর্ট করছে, স্বতঃস্ফূর্ত হয়ে কোর্টে গিয়ে তাদের সেই এইরকম যে তারা অন্যায়গুলো করেছে সেই অন্যায়ের বিরুদ্ধে তারা স্বতঃস্ফূর্ত হয়ে রিট করছে, সরকার করছে। তো এটি করবার জন্য তো সময়ের প্রয়োজন, এবং বাংলাদেশের মানুষ কোনোদিন তো জানতো না যে এই যুদ্ধাপরাধী রাজাকার স্বাধীনতা বিরোধীদেরকে তাদের এই অবস্থান। অনেকে আমি আন্দোলনের ছেলেরা, শিক্ষার্থীরা যে রাস্তায় আন্দোলন করছিল, তারা একটি ব্যানারে লিখেছে 52-এর রাজাকাররা গুলি করেছে আমাদের উপর, 52 রাজাকাররা আমাদের উপর গুলি করছে, তোমরাও আমাদের উপর গুলি করো। তার মানে আমাদের আমি ওই প্লে কার্ডটা দেখে, একটা ছাত্র, আমি আমার বাসার পাশে আন্দোলন হচ্ছে, আমি গেলাম, গেছি মানে এই কারণে যে ফেসবুকে দেখলাম ওই আন্দোলনের মধ্যে আবার শিক্ষকরা, কিছু শিক্ষকরা, বিএনপি পন্থী শিক্ষকরা যারা টকশোতেও আসে, নাম বলতে চাই না, তারা আবার ছাত্রদের মাঝে ঘুরছে। তখন আমার একটু সন্দেহ হলো যে নিশ্চয়ই ছাত্রদেরকে দিয়ে আবার গাড়ি ভাঙ্গার কথা বলাতে পারে, আবার ওদেরকে ব্যবহার করতে পারে। আমি সেজন্য বের হয়েছি 27 নম্বরে। বের হয়ে আমি দেখি, এবং আমি দেখেছি সেই শিক্ষক তাড়াতাড়ি করে গাড়িতে উঠে ওখানেই ছিল। তো আমি ছাত্রদের ওই প্লে কার্ডটা দেখে আমি এগিয়ে গেছি, আমি 52 রাজাকার না, লেখো 71-এর রাজাকার, 71-এর রাজাকার না। তো এই যে আমাদের মানুষ প্রজন্মের মধ্যে স্বাধীনতা বিরোধীরা এবং বিএনপি জামাত জোট যেভাবে মানুষকে ইতিহাস বিকৃত করে জনগণের মধ্যে, আমাদের প্রজন্মের মধ্যে এই ইতিহাস কি, স্বাধীনতার ইতিহাস কি, কারা স্বাধীনতার বিরোধী করেছিল, সেটি গুলিয়ে ফেলেছিল। সেটি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সকলের সহযোগিতা দরকার। সিনহা, আমি একটা মৌলিক বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে আপনার এই যে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা, স্বাধীনতা বিরোধী শক্তি, এগুলি শুনতে শুনতে আমরা টায়ার্ড হয়ে গেছি, বুঝছেন? আমরা নতুন কিছু চাচ্ছি। এখানে 40 বছর 44 বছর হয়ে গেল, হয়তো অনেকে মারা গেছে, আবার জন মারা গেছে। এখন আমাদের চিন্তা করতে হবে এই চেতনাটা কি। চেতনা তো এটাই ছিল, একটি গণতান্ত্রিক সরকার, সাস্টেনেবল ডেমোক্রেসি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সাস্টেনেবল সুখ শান্তি যায়, সব সাস্টেনেবল হইতে হবে। কিন্তু সেটা যে কারণে হয়নি, সেখানে আওয়ামী লীগ দেয়, বিএনপি দেয়, জাতীয় পার্টি দেয়, যারা যখন ক্ষমতা ছিল সব ভূমিকা নিচ্ছে। এখানে কেউই সংসঙ্গ জিনিসটা করতে পারেনি। আজকে মনে করেন মুক্তিযুদ্ধের কথা বলতেছেন, যে রাজাকারের কথা বললেন আপনি, আমি যদি বলি এ দেশে মুক্তিযুদ্ধের লিস্ট বন্ধ করেন, রাজাকারের লিস্ট তৈরি করেন। মুক্তিযুদ্ধ কে? যে মা, আমি জানি আমার অনেক আত্মীয় স্বজন যুদ্ধে চলে যাচ্ছে, সন্তান কাঁদতেছে, এত বয়স 3 বছর, সে চলে গেল, মা বলতেছে বাচ্চাকে থামো, তোমার আব্বা যাচ্ছে, কাজে যাচ্ছে। পরে দেখা গেল সে মাও মারা গেছে, বাচ্চাও মারা গেছে, গুলি খেয়ে মারা গেছে। এই মা মুক্তিযুদ্ধ, এই বাচ্চা মুক্তিযুদ্ধ।
কি কারণে মুক্তিযুদ্ধের বয়সটা চিন্তা ভাবনা করা হচ্ছে? মুক্তিযুদ্ধ কি লেখা ছিল? যখন বঙ্গবন্ধু বলল এবারে সংগ্রাম, মুক্তি সংগ্রাম, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে তোমরা বেরিয়ে পড়ো, তাতে বোঝা যাচ্ছে এখানে হাঁটি, কুড়া, দাঁড়াল, কলম, যার যা কিছু আছে, এখানে কিন্তু রেগুলার ফোর্সের কথা বলা হয়নি। সামরিক বাহিনীতে যখন যে আপনি চাকরি করতে যাবেন একটা বয়সের দরকার হয়, শিক্ষার দরকার হয়, ফিটনেসের প্রয়োজন হয়, এখানে কিন্তু সেটা ছিল না। এই রিক্রুটমেন্ট কে করছে? স্বয়ং জাতির পিতা রিক্রুটমেন্ট করে দিয়ে গেছে। দেখে জাতির পিতা সেই রিক্রুটমেন্টের পলিসিতে যা সরে গেছে, মুক্তিযুদ্ধের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করতেছে, একবার 13, একবার 12, এই যে চলতেছে, এটা দরকার নেই। আমি দেখেন অনেক মুক্তিযোদ্ধাকে আমি চিনি, এখন যারা সচিব পর্যায়ে এখন আছে, রিয়েল মুক্তিযোদ্ধা, যুদ্ধ করেছে, বই লিখেছে, তারা কিন্তু সার্টিফিকেট জমা দেয়নি, কিন্তু সরকার জানে তিনি মুক্তিযুদ্ধ করছেন। আমি সার্টিফিকেট জমা দেইনি বলে আমি এক্সটেনশন পাবো না, অথচ আপনি জানেন আমি মুক্তিযুদ্ধ ছিলাম এবং আমাকে সময়ও দিবেন না, কারণ আগে দেয়নি। এটা কি ধরনের খেলা? মুক্তিযুদ্ধ যে করছে ভুয়া সার্টিফিকেট চাকরি পাচ্ছে। আমি এখান থেকে স্পষ্টভাবে আমি মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রীকে বলবো, একটু মাথাটা খেলা, ওই লিস্ট বাদ দিয়ে রাজাকারের লিস্ট তৈরি করেন, মানুষ বেঁচে যাবে। এই দেশের জনগণ 16 কোটির মধ্যে ধরেন আমি বলবো 15.5 কোটি লোকই মুক্তিযোদ্ধা। এই বন্ধ করে চেতনা কোনটা? চেতনা ওইটাই, আমি দেশকে গর্ব। আজকে যদি কেউ বিশ্বাস না করে মুক্তিযুদ্ধ, আমি যদি বলি আপনি বিশ্বাস করেন না, ঠিক না। এটা বিএনপির সৃষ্টি হয়েছে, বিএনপি একটা প্রক্রিয়া বিরুদ্ধে আসছে, জাতীয় পার্টিতে একইভাবে সৃষ্টি হয়েছে। আজকে যদি বিএনপির কথা বলেন, আমি বিএনপি পক্ষে বলছি না, কিন্তু আমি ইতিহাসের বলছি। বিএনপির জন্ম হয়েছে ক্যান্টনমেন্টে, জাতীয় পার্টির জন্ম কি অক্যান্টনমেন্ট হয়েছে নাকি? তা আপনি তো জাতীয় পার্টি নিয়ে আসেন এখন। যদি বিএনপি একই দোষে দোষী হয়, জাতীয় পার্টি একই দোষে দূষিত। বিএনপি নিয়েও তো আছি, বিএনপি নিয়ে যখন, আমি সেটা বলি নাই, বিএনপির সাথে তো যাচ্ছেন না আপনারা, আমাদের রাজনৈতিক বিরোধী দল। বিএনপি ক্যান্টনমেন্টে জন্ম হয়েছে, বিএনপি অরাজনীতি দল, ব্যক্তির স্বার্থে জন্ম হয়েছে। জাতীয় পার্টি জাতীয় স্বার্থে জন্ম হয়েছে এবং সেটা আওয়ামী লীগের পক্ষে আসছে, এই জন্য ঠিক আছে, পেতাসে না। কিন্তু প্রশ্ন হচ্ছে মৌলিক নীতিমালা ঠিক করতে হবে। কিন্তু বিএনপি যে দেশে দোষী, জাতীয় পার্টি একই দেশে দোষী। বিএনপি যেভাবে স্বাধীনতা চক্রকে সুযোগ দিছে, একইভাবে কিন্তু জাতীয় পার্টির আমলে কর্নেল রশিদ ইলেকশন করছে কার আমলে? ফারুক সংসদ ঢুকছে কার আমলে? যদি তাকে আপনি যদি বিষ খান তো ভালোভাবে খান, হাফ বিষ খাবেন কেন? যে দোষে বিএনপি দোষী, একই দেশে জাতীয় পার্টি দোষী। আজকে আপনার সাথে আছে বলে বলবেন না তার সবকিছু মাপ। পাবলিক আই দিয়ে কিন্তু ডেভেলপমেন্ট দেখা যাবে না। আজকে তিস্তা চুক্তি নিয়ে কথা হচ্ছে দেশে, দেখেন অবাক হয়ে দেখি, তিস্তা চুক্তি নিয়ে মিছিল, মিটিং, ট্যাক্স সব চলতেছে, নাকের ডগার উপর দিয়ে বুড়িগঙ্গা নষ্ট হয়ে যাচ্ছে, নাকের তুরাগ নদী নষ্ট হয়ে যাচ্ছে, শীতলক্ষা নষ্ট হয়ে যাচ্ছে, সব ধ্বংস হয়ে যাচ্ছে। পরিবেশেরও কথা বলতেছেন আপনি, পরিবেশবাদী চিৎকার করতেছে, ধানমন্ডি ক্লাব শেষ হয়ে যাচ্ছে, কলাবাগান ক্লাব শেষ হয়ে যাচ্ছে, চিৎকার করতেছে, কোনো লাভ হচ্ছে না। আমরা আন্তর্জাতিক হয়ে যে চেষ্টা করতেছি, জাতি হইতে পারতেছি না। আজকে ঢাকা নিয়ে মেয়র সাহেবের কথাবার্তা বললেন, প্রত্যেকটা মেয়র দৃষ্টি কথাবার্তা বলছে, ভালো কথা বলেছেন, একটা মেয়র সন্তুষ্ট না। নির্বাচনে যতগুলো প্রমিস করেছেন, একটা প্রমিসও তারা ফুলফিল করতে পারতেছে না। এই বজ্র নিয়ে কথাবার্তা বলতেছেন। আমাদের মেয়র আনিসুল, মেয়র সাইদ খোকন, আইবি রহমান বা আরো যারা আছেন বিভিন্ন জায়গাতে আসতেছেন গাজীপুর থেকে, একই কথা বলতেছেন যে আমাদের কম্প্রিহেন্সিভ প্ল্যানের সাথে আমাদের যুক্ত করা হয়নি, আলোচনা করা হয়নি। তাহলে কি উন্নয়ন কোথায় হচ্ছে? উন্নয়ন যদি হয় এটাকে ভিন্ন রাজনীতি সরাই আনেন। এটা সেই উন্নয়নের সাথে যারা অংশীদার তারা ব্যতীত যেভাবে এই দেশের বাজেটটা তৈরি করা হয়, এই বাজেটে কি মেম্বার, আপনি মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, মেম্বার অফ পার্লামেন্ট হানার বাইরে তো যেতেই পারে না। এটা কি বাজেট হলো একটা? এখন আবার মাঝে মাঝে এনবিআর কি করতেছে, এখানে ট্যাক্স বসাতেছে, এখানে ট্যাক্স বসাতেছে, এটা এসে করতেছে, চলছে সব, কোনো প্রতিবাদ করা যাচ্ছে না। প্রতিবাদ করতে গেলে কি হবে? হয় আওয়ামী লীগ করেন, না আওয়ামী লীগ করেন না, হয় বিএনপি করেন, না স্বাধীনতা বিরোধী। এই ট্রেন্ডটা কিন্তু উন্নয়ন বিরোধী। যুদ্ধ কিন্তু এই জন্য হয় না যে কথায় কথায় একজনকে বলা হবে যে সে দেশকে ভালোবাসে না। দেশকে সবাই ভালোবাসে, যে দল গরুটা কেন, তবে কথা আছে। আমি দেশকেও ভালোবাসবো, সরকারের ভালো কাজ করলে আমি তার প্রশংসা করব। আমি এটা করতে পারি না, এটা আমার হীনমন্যতা। আমি সেই হীনমন্যতাকে কিন্তু বলছি, যে কারণে বললেন ডক্টর ইনুজ যদি চিঠি লেখা থাকে যেটা আমেরিকান প্রকাশ করতে, সেখানে আমি নিন্দাবাদ জানাবো। কারণ এই কাজটা কিন্তু অমর্ত্য সেন করেননি। অমর্ত্য সেন এই কাজটা করেনি, কিন্তু সে দেশকে আগে ভালোবাসছে। এখন ইনুজ সাহেব যদি মনে করে থাকেন, উনি তো রাজনীতি করার চেষ্টা করছেন এক সময়, কোন দল করেছিলেন? সমৃদ্ধ বাংলাদেশ উদ্বোধনে গেলেন তিনি, সালমান ইব রহমানের পার্টি। উনি সেখানে যেয়ে দৈনিক ইত্তেফাকে বিরাট করে একটা বক্তৃতা দিলেন, লিখলেন একটা সুখী সমৃদ্ধ দেশ চান তিনি, সেখানে প্ল্যাটনিক স্টেট বলেছে। ইনুজ সাহেব যখন দল করতে গেলেন, প্রথমবার ফেল করলেন, উদ্বোধন করতে গেলেন, সে
দ্বিতীয়বার চেষ্টা না করলেন না তিনি। প্রথম যে সমৃদ্ধ বাংলাদেশ সালমান এফ রহমানের দল, ওখানে বক্তৃতা সেটি দিয়েছেন। ওই বক্তৃতা করলেন, আর দল তো করতে গেলেন যে 111 এর পরে। সেই বক্তৃতায় তিনি রূপকল্প দিয়েছিলেন। এরপরে 2000 ওই যে ক্যাটের গভর্নমেন্টের চেষ্টা করলেন এবং তিনি তুবাকেরে বেরিয়ে গেলেন। এর অর্থ কি? এর অর্থ হলো ওনার মতন লোক, জ্ঞানীগুণী লোক, পণ্ডিত লোক, ওনার মাকে উনি যা করেছেন আমরা খুশি, কিন্তু রাজনীতি তো কঠিন ব্যাপার, এটা জনগণের সাথে সম্পৃক্ত হতে হবে, মানুষকে বুঝতে হবে, কষ্ট নিতে হবে। এই কাজটা কিন্তু দুঃখের কাজ। ইউনূস সাহেব কিন্তু দুঃখের সাথে জড়িত নয়। যেখানে সুখ, যেখানে শান্তি, সেখানে ইউনূস। যেখানে অসুখ, যেখানে অশান্তি, এত বড় ঘটনা ঘটে গেল বাংলাদেশে শরণার্থীদের নিয়ে। কিন্তু কিন্তু উনি আন্তর্জাতিকভাবে আমি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার জন্য। উনি দুঃখী মানুষের সাথে নাই, উনি এখন গেছে সামাজিক ব্যবসা নিয়ে। দুঃখী না, এখন তো এটা তো সেকেন্ড ফেজ। উনি প্রথম ফেজে ছিলেন না। প্রশ্ন হচ্ছে মানুষ কাঁদছে পার্বত্য চট্টগ্রামের দিক, বার্মা মিয়ানমারের সাথে মানুষ চলে যাচ্ছে। ওই নোবেল পুরস্কার বিজয়ী কি দালাই লামা বলতেছেন, কিন্তু ডক্টর ইউনূস চুপচাপ। দেশের একটি সংকটের সাথে তিনি নাই। তিনি শান্তিতে পুরস্কার পেয়েছেন, কিন্তু দেশের একটি ব্যথার সাথে তিনি নাই, একটি বেদনার সাথে নাই, একটি সংকটের সাথে নাই। এটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। এত বড় মাপের লোক আমরা তার পাশে চাই। আপনি আসেন, দাঁড়ান, দেখেন মানুষ কিভাবে কাঁদে, কিভাবে খায়, কিভাবে বসে। এটা হবে না। আপনি ব্যক্তি জীবনের চর্চায় যেভাবে আছেন, এরকম তো বঙ্গবন্ধু কষ্ট করেছে, মহাত্মা গান্ধীও কষ্ট করেছে। হ্যাঁ, আপনি এসি রুমে বসেন না, পায়জামাঞ্জি পড়েন, আপনাকে ধন্যবাদ, কিন্তু আপনি তো ওই যে মানুষের সাথে বসে ভাত খেতে পারেন না, গরিবের সাথে সম্ভব না। আপনি আপনাকে একটা ধাঁচি তৈরি করেছেন, পৃথিবীর রাজা, বাদশাহ, সম্রাট যারা আছে সবাই আপনাকে চিনে, আপনি তাদের বন্ধু, থাকেন তাদের বন্ধু হিসেবে, অসুবিধা নেই। কিন্তু পাশাপাশি আপনাকে জনগণের সাথে যুক্ত হতে হবে, মানুষের কথা বলতে হবে, তাহলে আপনার শান্তি পুরস্কারটা, আমরা মনে করি, আমি কনফিউজ ব্যক্তিগতভাবে, শান্তি কোথায় হলো তাকে দিয়ে, তো তাকে বলতে হবে এখানে শান্তি। ওই যে আপনি নারীর ক্ষমতায়নের কথা বললেন বা বিভিন্ন ইস্যু বললেন, মেয়েরা স্বাবলম্বী হচ্ছে, এই যে এটা তো তার একার অবদান না। গ্রামীণ ব্যাংকটা তো তার তো একা তৈরি না, এটা বুঝতে হবে, এর সাথে আমরা তৈরি করছি। এই মুহিত সাহেব ছিলেন তো, এই মুহিত সাহেব তখন ছিলেন। আজকে উনি যখন দেখেন পুরস্কার যখন পেলেন, আমারও এখন খারাপ লাগে, উনি কিন্তু এর সাথে নামটা নেননি। মোস্ট আনগ্রেটফুল। এরশাদ সাহেব অনেক খারাপ কাজ করার পরও যে ভালো কাজ করেছেন, তারা একটা কাজ করেছেন, এই গ্রামীণ ব্যাংকের জন্ম দিয়েছেন। ইন্টারেস্টটা কত সেটাও বলেন। আসতেছি, ইন্টারেস্ট সবগুলো একই অবস্থা, যতগুলো এনজিও বাংলাদেশে আছে ইন্টারেস্ট সবগুলি কম। গভর্নমেন্ট নন গভর্নমেন্ট কোনটা অন্য জিনিস। পৃথিবীতে এনজিওর জন্ম হয়েছে কিন্তু দারিদ্র বিমোচনের জন্য না, দারিদ্রকে ধারণ করে কিছু লোক বড় লোক হওয়ার জন্য। মূল অ্যানালাইসিস রিসার্চ করে দেখবেন, এখানে বেরিয়ে আসে। ইউনূস সাহেব বাইরে যাবে কেন? উনি তো বেরিয়ে যেতে পারেন না। আমি তাকে কিন্তু শ্রদ্ধা করি, আমি তাকে সেলুট দিই, পাশাপাশি আমার দুঃখ হয় আমাদের একটা সংকটে আমরা তাকে পাই না। যখন সংকট তখন আকাশে আছেন না, উন্নত দেশের কোথাও তিনি বসে আছেন। এটা ঠিক না। আল্লাহ তাকে হেদায়েত করুক, হেফাজত করুক, এবং জাতির কল্যাণে আমি বলবো ষড়যন্ত্র না করুক। কিন্তু মিস্টার সিনহা, আপনারা তো ওনাকে, ওনার পরামর্শ নিচ্ছেন না। ওনার জন্য, ওনার সঙ্গে দেখা করার জন্য, ওনার পরামর্শ নেওয়ার জন্য পৃথিবীর অনেক প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট তো অ্যাপয়েন্টমেন্টে দীর্ঘ সময় বসে থাকেন। ওনার সঙ্গে গিয়ে হোটেল রুমে, ওনার সঙ্গে গিয়ে হোটেল রুমে দেখা করেন, কিন্তু আপনারা তো। আপনার সাথে একমত। আমি আমার একটা লেখায় আমি বলেছিলাম যে প্রধানমন্ত্রী উচিত হবে ডক্টর ইউনূসের সাথে বসে সবকিছু ভুলে যে, কারণ এই প্রধানমন্ত্রীকে কিন্তু বিশ্ব সংসারে পৌঁছে দেওয়ার ইউনূসের অবদান আছে। এই জাতিসংঘে সেই সম্মেলনে নিয়ে গেছিলেন, হিলারি ক্লিন্টন নিয়ে গেছেন তাকে, কোথায় যাতে একটা ব্যাঘাত ঘটলো তার সাথে। এবং প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গিয়ে দেখা করতে হবে না, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডাকলেই, এক কাপ চা খেতে ডাকলেই উনি আসবেন। আমি যতটুকু বুঝি, এখানে তো সে একটু ইঙ্গিত দিয়েছে যে ডক্টর ইউনূসের সাথে প্রধানমন্ত্রী যে বিরোধ, কোনো বিরোধ নাই তো। আমি বলছি আপনাকে বিরোধ আছে। কি বিরোধ? ওইগুলো রাজনীতির কথা বলেন না। যে বিরোধ, এই বিরোধটাকে যারা লাগিয়েছে, যারা লাগিয়েছিল, তারা কিন্তু এখন রঙ্গমঞ্চে নেই, নাট্যমঞ্চে নাই কিন্তু তারা। এখন যদি প্রধানমন্ত্রী চিন্তা করেন, ভুল ভ্রান্তি হতেই পারে, ইউনূস ভুল করতে পারে না, ডক্টর ইউনূস সে ভুল করতে পারে। এখন যদি মনে করেন বাংলাদেশ কৃতি সন্তান, ভুল ভ্রান্তি যাই করেছেন, আসেন ভাই, আমরা দেশের জন্য কাজ করি। ইউনূসকে যদি পাশে নিতে পারেন শেখ হাসিনা, আমার কি মনে হয় জানেন, আমাদের উন্নয়ন আর একটা কাঠামো আগে আসবে। তা আমরা এটাকে চাচ্ছি তো। আমি প্রধানমন্ত্রীকে বলবো, আপনি অনেক উদার, আপনার উদারতার ভিতর দিয়ে অনেক চোরচোটা, বদমাশ, ডাকাত সব ঢুকে গেছে এবং তারা প্লাস পয়েন্ট পেয়ে যাচ্ছে। কিন্তু একবার খালি আপনি বলেন, ভাই ইউনূস তুমি আসো, বসি, ভাই বোন মিলা দেশটা গড়ি। এরপর যদি সে না আসে, বিশ্বাস করেন এই দেশের মানুষ খুব সেন্সিটিভ, কিন্তু
না অধ্যাপিকা অপু উকিল। হ্যাঁ, সিনা ভাই ভালোই বলেছেন, লাস্টে যে কথাগুলো বললেন স্ববিরোধী কথা হয়ে গেল। আপনি নিজেই বলেছেন ডক্টর ইউনূস বাংলাদেশে কোনো কাজে লাগে না, তার নোবেল আকাশে ঘুরে বাবা বাতাসে আমি ঘুরে কিন্তু বেড়ায়। সেন্স অন্য ছিল না কিন্তু। না, আপনি দুটো আমি এক করেন না বলি। কিন্তু। এখন আমার অ্যাঙ্গেল কিন্তু অন্যরকম ছিল। আচ্ছা, আমি আমার ভুল হলে আপনি পরে ইয়ে করেন। আপনি যে দৃষ্টিকোণ থেকে বলেছেন যে এটাই সঠিক, বাংলাদেশের স্বাধীনতা দিবসেও তাকে পাওয়া যায় না, ঘূর্ণিঝড়ও পাওয়া যায় না, তিনি একজন সামাজিক কাজ করে নোবেল পেয়েছেন, কিন্তু মানুষের কল্যাণে তাকে আমরা কখনো দেখি নাই। কিন্তু আমরা দেখেছি দেশ বিরোধী চক্রান্ত করবার জন্য। সেটি আমার কথা না, এটা মিডিয়ার কথা, বিশ্ব মিডিয়াই বলছে, তাদের রিপোর্ট তুলে ধরছে যে কিভাবে মেইল করে বাংলাদেশকে পিছিয়ে। এটা তো একটা মাত্র প্রমাণ। এরকম উনি নিজে সশরীরে উপস্থিত হয়ে বিভিন্নভাবে কনস্পিরেসি করে বাংলাদেশকে এই উন্নয়ন ঠেকাবার জন্য উনি চেষ্টা করেছেন। সেই ব্যক্তিকে মাননীয় প্রধানমন্ত্রীর ডেকে আনতে হবে। কারণ কি, মাননীয় বাংলাদেশের কি উন্নয়ন বসে আছে? বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিকভাবে যে গ্যাপ আছে, সেই গ্যাপটা তো ইউনূস সেখানে সম্পর্কিত না। কারণ আমরা জানি 2008-এ না 2006 111 গভর্নমেন্ট আসার পরে ইউনূস সর্বপ্রথম যে কাজটি করেছিলেন, তিনি চেয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন বিরোধী দলনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করা, তাদেরকে সরিয়ে দেওয়া, মাইনাস করা। এটা তো তার -2 থিওরি, তার ইচ্ছা ছিল। এবং সেজন্য তিনি কি করেছিলেন, দল গঠন করবার জন্য তিনি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে আহ্বান করেছেন, ফোন নাম্বার দিয়ে, মেইল নাম্বার দিয়ে, মেসেজ নাম্বার দিয়ে, যে আমাকে মেসেজ করেন কারা কারা আমার দলে যোগ দিতে চান, আমি যে রাজনীতি করব, প্রধানমন্ত্রী হব, দেশ শাসন করব, তো সেজন্য আপনারা কারা কারা আমাকে সাপোর্ট দিতে চান, তারা আমাকে মেইল করেন। তখন দেখা গেল তার মেসেজে তাকে গালিগালাজ করে সবাই মেসেজ দেওয়া শুরু করলো এবং তাকে অকথ্য ভাষায় চিঠি লেখা শুরু করলো তাকে অকথ্য ভাষায়। এবং তিনি বুঝতে পারলেন যে তাকে একটি মেসেজও তার পক্ষে আসে নাই। কিন্তু এটি তো উনি বুঝতে পারলেন, বাংলাদেশে অনেকে তো এটি বুঝতে পারেন না। না, বুঝতে পারেন নাই বলেই তিনি তখন ওই যে আপনি সরে গেলেন, নাকে খত দিলেন। উনি বুদ্ধিমান। এখন সেই ব্যক্তিকে প্রধানমন্ত্রীর ডেকে এনে বাংলাদেশের কোন কাজে তাকে লাগাতে হবে? একটি কাজে লাগানো যায়, কিভাবে দেশকে ধ্বংস করা যাবে, আবার কিভাবে প্রধানমন্ত্রীর পাশে আসলে উনি দেশকে ধ্বংস করার কাজে লিপ্ত হবেন। প্রধানমন্ত্রী ওনাকে গ্রামীণ ব্যাংকের কথা বললেন, তো এই গ্রামীণ ব্যাংক প্রধানমন্ত্রী তাকে করে দিয়েছে এবং এই গ্রামীণ ব্যাংক না এরশাদের পরবর্তীতে প্রধানমন্ত্রী তাকে এবং এই গ্রামীণ ব্যাংকের নামে বাংলাদেশের মানুষের রক্ত চুষবে, সুদের ব্যবসা করবে, এটার জন্য তো গ্রামীণ ব্যাংক দেওয়া হয় নাই। গ্রামীণ ব্যাংকে তার ব্যক্তিগত সম্পত্তি বানাবে, সে তার জন্য তো গ্রামীণ ব্যাংক তাকে দেওয়া হয় নাই। তিনি বাইরের ফান্ড এনে সেই বাইরের ফান্ডকে অসৎ কাজে ব্যবহার করবে। আচ্ছা, আমার কথা না, এই প্রসঙ্গে কথা বলাই উচিত না। আপনি যেহেতু বলেছেন যে এটা খুবই একটি অপরাধমূলক কথা যে মাননীয় প্রধানমন্ত্রী তাকে ডেকে আনতে হবে, কারণ মাননীয় না আমি বলি, আপনি বলবেন, আমার বলাটা শেষ। প্লিজ অপরাধমূলক কথাটাকে আপনি এই জন্য ঠিক বলেননি। একজন নাগরিক হিসাবে প্রধানমন্ত্রীর পাশে না একজন ষড়যন্ত্রকারী মাননীয় প্রধানমন্ত্রী ডাকতে পারেন। আমি বলি শুনেন, কালকে যদি প্রধানমন্ত্রী ডাকে আপনি বলবেন কি জানেন, টকশোতে এসে ওনার মতো মহামানব আমি একটু না, এত মহামানব হওয়ার দরকার নেই প্রধানমন্ত্রী। আমি বলছি প্রধানমন্ত্রী যদি কালকে শুনেন, ব্যাপারটা যেহেতু প্রধানমন্ত্রীর সাথে ইউনূস সাহেবের ব্যাপার, এটা উচ্চ মার্গের ব্যাপার। যে পদ্মা সেতু পিছিয়ে দিয়েছে, না পদ্মা সেতু হয়ে যেত। একবারই আপনাকে বলেছি না, পদ্মা সেতুর উপর দিয়ে আমরা চলাচল করতাম। আমি কিন্তু একবারই বলেছি ডক্টর ইউনূস সাহেবের যে জিনিসগুলো আমি ব্যক্তি প্রশংসা করি না, আমি বলেছি প্রধানমন্ত্রী যদি ডক্টর ইউনূসকে উদারতা দেখে, আমি উদারতা প্রশ্ন আসতেছি কেন, রিজার্ভেশন আছে এখানে, তার পাশে রাখতে পারেন। কারণ ইউনূস সাহেবকে নিয়ে তিনি জাতিসংঘে গিয়েছিলেন, কথা মনে রাখবেন। কিন্তু তখন কিন্তু ইউনূস সাহেব এগুলি কথা আসে নাকি, আমি বলছি শোনেন, কিন্তু অপরাধ বলবেন না, অপরাধ অন্য জিনিস। কিন্তু আচ্ছা ঠিক আছে, উনি শেষ করুন। আমি তো বলছি আপনাকে, আপনি বহু ষড়যন্ত্রকারীকে নিয়ে ঘর করতেছেন এবং বহু মাফ করেছেন। দেখেন আপনি কোন ষড়যন্ত্রকারী ঘর, আপনি বলেন, আপনি তো বলতে হবে। এখানে দুই শব্দ বলবেন, আপনি এইভাবে বললে হবে না, তো আপনি বলবেন যে এই ষড়যন্ত্র বলেন না। কালকে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করে, না আমি বলছি আপনাকে, আপনি প্রধানমন্ত্রীকে তারে ডেকে আহ্বান জানানোর জন্য আমি সেটা বলি না। বসে তাকে কালকে যদি প্রধানমন্ত্রী, এই উপদেশ আপনি তাকে দিতে পারেন না, কথা বুঝেন নাই তোমার। কালকে যদি প্রধানমন্ত্রী মনে করে যে ইউনূস সাহেবকে আমার প্রয়োজন, খেয়াল করেন, অথবা প্রয়োজন নাই, দেশের ছেলে দেশে ফিরে আসবে, আমি তারে কাজে লাগাবো,
ইউনূস সাহেব তো ওনারা ষড়যন্ত্র কাজ করছেন। করতে নিষেধ করছে কি? উনি দেশে আপনি ছেড়ে কথা ফিরে আসতে বললেন না বাধা তো। দিছে কি? আপনি তো আপনি যে জিনিসটা কথাগুলো বলতেছেন, কথা তো না সামনে নাই কোনো। সার্বভৌম আছে তো, কি আপনি আছে? আপনি ওনাকে কি সাইড বাধা করতেছেন দিয়েছে? কেন? ওনাকে আচ্ছা বাধা ঠিক আছে, উনি দিয়েছে? শেষ করুক, তারপর আমি আপনাকে আচ্ছা শেষ ইউনূস আচ্ছা, আমাকে আমাদের শেষ করতে দেন। ইউনূস ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে উন্নয়ন ফ্যাক্টর আমাদের। আপনার কাছে শেষ করুন। ফ্যাক্টর, এই জন্য না, আপনি এই আহ্বান না, জানাবেন। না, এটাতে আমি একমত আপনার না। ইউনূস আপনার কাছে ফ্যাক্টর হবে একসময়, সেটা কারণ নেই, আমার কাছে- ফ্যাক্টর আমার হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এই ইউনূস সাহেব বলি, এটা বিএনপির ইউনূস কাছে সাহেব আপনাদের ষড়যন্ত্র কাছে করতেছে, factor। এটা আপনার- করতেছে, শোনেন, আমি সব শোনেন। একমত আপনার সাথে। আচ্ছা, আমাকে বলতে দেন, আপনি কিন্তু তো এটা আপনার বললেন না, বলাটা না শেষ করেছেন। এটা বললেন না আপনি যে অপরাধ। অবশ্যই অপরাধ, Don't অন্যায় stop এবং গভীর like this. অপরাধ। না, আপনি এই কথা আমাকে বলতে এটা পারেন বললেন না, না। আপনি বললাম। আপনার আপত্তি মাননীয় থাকলে আপনি শুনেন, দর্শকরা বিচার আমি একটা করবে। কথা বলি, শুনেন। আপনি খালেদা জিয়াকে আহ্বান আমি জানান। কথা বলি, শুনেন। আমি খালেদা জিয়া আপনি আহ্বান জানান, আমি জানাবো কেন? না, আপনি জানাবেন আপনি এই জানান। কারণে, আপনার নেত্রী, আপনি জানাবেন তাকে এই আপনি কারণে যে যতটুকু ইউনূসের শুনেন, সঙ্গে তার আপনি সম্পৃক্ততা যতটুকু আছে এবং প্রধানমন্ত্রীকে ইউনূসকে শুনেন, ডক্টর ইউনূসকে যতটুকু দেশে ওন করেন, ষড়যন্ত্র করাচ্ছেন। আপনি যতটুকু ওন করেন, আপনি মনে করেন না আমি তার চেয়ে কম করি, এটা বললেন না। কথা হলো যে আমি এটা তর্ক করবো না, আপনি এটা কখনো অপরাধ কথা বললেন না। কিন্তু আপনি তো আমাকে বলতে না, ঠিক আছে, দিচ্ছেন না। আমরা আমাকে থাকি, বলতে উনি দেন। এই লাইনে যাচ্ছেন কেন? বলুন। লাইনে টকের লাইনে যাচ্ছে, আছেন, শোনেন, অপরাধ কি লিখতে লাইনে হবে? যাচ্ছে এই কারণে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যিনি ষড়যন্ত্র করেন, দেশের বিরুদ্ধে যিনি ষড়যন্ত্র করেন, সেই জন্য আমার লেগেছে যে এইটা আমি তো আপনার দ্বিমত না, করি আপনি নাই। বলবেন, আপনি বলেন, দ্বিমত না, আপনি পরে বলেন। আচ্ছা, আমরা আমার কথা শেষের বলেন। দিকে তো আমি শেষ করে দিই। বিএনপির সঙ্গে উনি সম্পৃক্ত আছে, বিএনপির নেত্রীকে উনি ধ্বংস করতে চেয়েছে, তারপর আবার বিএনপির সঙ্গে মিশেছে। কারণ দেশ ধ্বংসের ক্ষেত্রে এই দুই শক্তি, ইউনূস সাহেবের শক্তি এবং খালেদা জিয়ার এক, যে কারণে তারা একই মেরুকরণ করেছে এবং সেটি করছে। সেক্ষেত্রে তাদেরকে নিয়ে আমাদের কোনো দরকার, কারণ মাননীয় জওহরলাল নেহরু 1930 সালে তার মেয়েকে একটি চিঠি লিখেছিলেন। তার মেয়ের জন্মদিন, ইন্দিরা গান্ধীর জন্মদিনে চিঠি লিখে বলেছিলেন যে ভয় পাবার মতো কাজ না করলে মানুষের মধ্যে যে সাহস সৃষ্টি হয়, সেই সাহসের সঙ্গে পৃথিবীর অন্য কোনো গুণের তুলনা হয় না। তো মাননীয় প্রধানমন্ত্রী এই বাংলাদেশে যে কাজ করেছেন, তিনি ভয় পাওয়ার মতো কোনো কাজ করেন নাই। কাজে তিনি মাথা উঁচু করে বিশ্ব দরবারে যেমন বাংলাদেশকে তুলে ধরছেন, বাংলাদেশেও এই ষড়যন্ত্রকারীদেরকে রুখে দেবার জন্য তার সেই সাহসটি আছে। কাজে এই ষড়যন্ত্রকারীদেরকে ডেকে এনে বাংলাদেশকে তিনি আর এগিয়ে যাবার যে প্রতিবন্ধকতা, সেটি তিনি করবেন না। আর বেগম খালেদা জিয়া তো বলেছিলেন না যে অতীতের প্রতিহিংসা ভুলে গিয়ে, আপনি তো বলেছেন যে অতীতের প্রতিহিংসা ভুলে গিয়ে আমরা সবাই ঐক্যের রাজনীতি করি, বলেছেন না? এই কথা বলার পরের দিনই তো আবার 15ই আগস্টের জন্মদিনে কেক কেটেছেন। তো সেই রকম রাজনীতি হলে কি হবে? ডেকে এনে কি তাদেরকে দিয়ে কাজ করানো যাবে? আপনি ওটি দেখলেন 21 ঘন্টা পরে কেটেছেন। হ্যাঁ হ্যাঁ, একটু পিছিয়েছে। আপনার একটু না, মহাসচিব আচ্ছা, আপনার মহাসচিব বলেছেন এক ধাপে গিয়েছে, হ্যাঁ, এক ধাপে তা এগিয়েছে। আপনি কেন সমালোচনা করতে? না, আমি সমালোচনা করছি না, আমি বলছি যে আপনি যাদেরকে আগাতে দিয়ে দেন, বাংলাদেশকে আগাবে, এগিয়ে শুনেন। নেবার স্বপ্ন দেখেন, যিনি সরে তারা তো গেছে, পারবে না, কারণ তারা আগাতে দেন, ষড়যন্ত্রকারী। শুনেন, যিনি সরে গেছেন আস্তে আস্তে আসবে, আস্তে আস্তে আসবে, আসতে আর দেন। আপনি আরেকটি কথা বলেছেন যে স্বাধীনতাকে নিয়ে, আমি বলবো যে বাংলাদেশের স্বাধীনতা হচ্ছে আমাদের বেসিক নিড, আমাদের মৌলিক জিনিস। এখানে কেউ বিন্দু মাত্র এখানে বিরোধিতা করে কিংবা অ্যাভয়েড করে এই বাংলাদেশের জাতি এগোতে পারবে না। এখানে আমাদের এই মৌলিক জায়গাটিতে এইখানে অবশ্যই একমত। অবশ্যই এখানে আপনি যেটি বললেন যে মুক্তিযুদ্ধের কথা বলে বারবার, হাজারবার আমি মুক্তিযুদ্ধের কথা বলবো, সেখানে আপনি বিরক্ত হবেন না, কারণ এই শব্দটি বিরক্ত হবার নয়। স্বাধীনতার শব্দটি আমি নিঃশ্বাসে প্রশ্বাসে বলবো। সেখানে আপনার যদি ভালো না লাগে, সেটি আপনি মনে করবেন যে আপনার দেশপ্রেমের অভাব আছে, আপনি বারবার এইটি শুনতে আপনি চাইবেন। আবার ভুল করতেছেন, কিন্তু না, ভুল না, ভুল আপনি না, বারবার ভুল আসছি, করতেছেন, আমি কেন আসছি। জানেন? না, আমি আপনার কাছে আপনি আসছি, শুনেন না, বলতে দিচ্ছেন পার্সোনালটা না। করে এই জন্য আপনি আমার আপনি দেশপ্রেম আমাকে নিয়ে বলতে কথা দেন। বলতেছেন, তাহলে আমি আপনি কিন্তু যখন আপনাকে বলবেন, শুনেন, আমি তখন বলতে দেব আমি না। কিন্তু আপনাকে কিছুই বলি নাই, না, কথা কিন্তু আমিও বলতে পারি। দেশপ্রেম নিয়ে কথা বললেন না, প্রশ্ন হচ্ছে দেশ আপনার আমার দুজনেরই। আচ্ছা, আমি এইভাবে তাকাবো, আপনি এইভাবে তাকাবেন, কিন্তু আপনি এইভাবে তাকালে আপনার কি আসে যায়? না আসে যায়। আমি সূর্য দেখতেছি দিক, আপনি দেখি অসুবিধা দেখি, আমি আপনার অ্যাঙ্গেল দেখবো কি জন্য? আচ্ছা, আপনি আমাকে যেগুলো আপনি বলেছেন দেখবেন, সেগুলো তো আমাকে আমি আপনি ব্যাখ্যা দিতে স্বাধীনতা দিবেন। সার্বভৌমত্বের বিপক্ষে আপনি যদি যে কিছু করে কথাগুলো সেটা ঠিক আছে। তুলেছেন সেই কথাগুলো আমাকে বলতে দিবেন না। যেমন আপনি বললেন স্বৈর শাসকরে নিয়ে আমরা কাজ করছি, এটা কি মানা করবেন? না, হ্যাঁ, মানা করবেন এটা না? ব্যাখ্যাটা তো দিতে দিবেন আমাকে। ব্যাখ্যা যেটা দেন কারণ না, আপনি তো কাজ তো আমার করতেছেন কথার কথা আপনি। বলছেন। আপনি ব্যাখ্যা 100 দেন না, সেটা কি? ঠিক আছে, উনি শেষ করুন, আমি আরে আসছি আপনার কাছে, এখন শেষ করুন। আমি বলবো যে আপনি স্বৈর শাসকের কথা বলছেন। আমি জিয়াউর রহমান প্রথম স্বৈর শাসক বাংলাদেশে, তো আমরা তো তার দলকে এখানে ইয়ে করছি, সাপোর্ট করছি, বিরোধী রাজনৈতিক দল, সেই দলের সঙ্গে তো আমরা সম্পর্ক আছে, আমাদের আছে না? আমরা কি তাদেরকে রাজনৈতিকভাবে উচ্ছেদ করতে চাই? চাই না তো। তার কি স্বৈর শাসকরা আমরা উচ্ছেদ করতে চাই না? কেন চাই না? এই কারণে যে 75-এর পর থেকে যেসব স্বৈর শাসকরা এসেছে,
হাইকোর্ট তাদের অবৈধ করেছে, তারপরে মাননীয় প্রধানমন্ত্রী উদারতার কারণে সেই স্বৈর শাসকদের নিয়েই বাংলাদেশকে Thank এগিয়ে you নিতে very চান। much. Thank এখন you very much. এখন আপনি রাজাকার প্রশ্নে যেহেতু এসেছেন, Thank you আপনি very much. বলেছেন আপনি উদারতার কথা বলছেন না, বলে। আপনি রাজাকারের সঙ্গে স্বৈর শাসকের তুলনা করেছেন, না। এই ক্ষেত্রে কিন্তু না, ছাড় নাই। না, না। আপনি বলেছেন স্বৈর এরশাদদের নিয়ে করেছে, তার রাজাকারদেরকে নিয়ে বা জামাতদেরকে নিয়ে বিএনপি না, করলে না, অসুবিধা, না, না, এইখানে না, কিন্তু না। আপনার সঙ্গে আমি আমি আপনাকে একমত না। বলেছি, শুনেন। আর আগে রাজাকার বা স্বাধীনতার বিরোধিতা 1988 কেউ উঠছে শুনেন, বা তাদের বিরোধিতা, তারপরেই স্বৈর শাসক। আমরা একেবারে শেষ কথাই প্রান্তে বলতে দেন এসে- না, হ্যাঁ, কথাই তো না বলতে না দেন না। দিচ্ছেন, এই যে শুনেন, 1988 নির্বাচন যখন হলো, বজলুল হুদা নির্বাচিত হয়ে আসলেন, কিন্তু কার আমল এটা? কার আমল এটা? এটা তো আমার সময়, আপনি তো আমাকে বলতে দিবেন, আমি তো আপনার কথা শুনবো না। আমি আমলটা আপনাকে কার? যখন জিল্লুভাই সময় দিবে শেষ তখন আমি করুক, আপনার কথা শেষ শুনবো। করুক, আমি আসছি আপনার আমাকে কাছে। বলতে দেন। শেষ করতে হবে তার। আচ্ছা, না, আপনি শর্ট হ্যাঁ, আমি করেন, short করে আমরা বলছি। শেষ মুহূর্তে। আপনি কিছু কথা বলেছেন, আমি সেই কথাগুলোরই আমি উত্তর দিচ্ছি, আমি অন্য কিছু বলছি না। ইয়ের কথা বলেন, আপনি অর্থমন্ত্রীর কথা বলেছেন। অর্থমন্ত্রী আছে বলে বয়স্ক হতে পারে, কথায় হয়তো একটু এলোমেলো বলতে পারে, কিন্তু তিনি আছেন এতদিন ধরে, তিনি আছেন, তার এই অর্থমন্ত্রীকে দিয়েই তো আমাদের দেশটা এগুচ্ছে। এই আবল তাবল কথা বলতে আমরা অনেককেই শুনি, কিন্তু আমরা কিন্তু এমন নেত্রীও আছে যে নেত্রী বাংলাদেশের মানুষ হত্যার জন্য নির্দেশনা দিচ্ছেন, হত্যা করেছেন বাংলাদেশের মানুষকে, তাকে তো আপনি সম্মান করছেন। অর্থমন্ত্রী যদি বয়সের ভারে কিছু নাজুক কথা বলে ফেলে, আবার অনেক সময় সরি বলে ফেলে, সেটিকে আপনি বড় করে দেখবেন না? বাংলাদেশের মানুষকে পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে মারবার জন্য যেসব নেতা নেত্রীরা নির্দেশনা দিচ্ছেন জি। তাদের সমালোচনা করবেন? আপনি বলেন। জি, 2 মিনিট সময় আপনার জন্য শেষ যাক, করতে আমার হবে প্রশ্ন আমাকে। হচ্ছে যে, আমার একটাই প্রসঙ্গ, যে আমার বিষয়বস্তু ক্লিয়ার। আপনিও দেশপ্রেমিক, আমিও দেশপ্রেমিক, দেশকে ভালোবাসি। স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণ করে আমরা সবাই এ ব্যাপারে সজাগ। আমরা যে যেখানে অবস্থান করি, আমাদের মৌলিক ভিত্তি হচ্ছে বাংলাদেশ, এই ভিত্তিটা মৌলিক। তবে আমরা ব্যক্তিগত কোনো দুর্বলতা নিয়ে বা আদর্শিক দুর্বলতা নিয়ে কোনো ব্যক্তির জন্য প্রশংসা করব না, আবার কোনো ব্যক্তিকে মূল শ্রদ্ধা আনার জন্য প্রয়োজন হলে উদার হতে আমরা পিছুপা হব না। তো যেই জিনিসগুলো আমরা মনে করি আমাদের দৃষ্টিকোণ থেকে, আপনার আমার দৃষ্টিকোণ থেকে মনে করতেছি উপযোগী, হয়তো প্রধানমন্ত্রী উপযোগী নাও মনে করতে পারেন তার দৃষ্টিকোণ থেকে। আবার উনি যেটা উপযোগী মনে করবেন, কালকে যদি প্রধানমন্ত্রী মনে করেন কোনো একটা বিষয়ে, আমি একটু ইউনুসের কথা আবার বলতেছি, যে ডক্টর ইউনুসকে তিনি শুভবুদ্ধির উদয় ঘটাইয়া কাজে লাগাবেন, সেই ক্ষেত্রে এই টক শোতে যারা আওয়ামী লীগ করেন সবাই এসে এক কথাই বলবে যে উদারতা হয়েছেন, ইউনুসের গুণ, তখন ইউনুসের গুণগুলি বেরিয়ে যাবে। কিন্তু আমি বলছি, ব্যক্তি যা সে তাই, সে বিভ্রান্ত হয়েছে, তাকে সমালোচনা করেন যাতে ট্র্যাকে ফিরে আসে। আমি চাই না যে ইউনুস বাংলাদেশের বিরুদ্ধে সরব করুক, তার বিরুদ্ধে দাঁড়াক। আমি চাই তার সুমতি হোক, সে আমাদের পাশে দাঁড়াক, দেশকে ভালোবাসুক, একাধিক পদ্মা ব্রিজ হোক, একাধিক ফুল লাইন হোক, আমরা খুশি হব। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত হেফাজত করুন, যাতে আগামী দিনগুলো আমরা এই দেশকে ভালোবেসে এবং প্রমাণ করতে পারি আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে একজন যোগ্য নাগরিক। আচ্ছা, আপনি মূল স্রোতের কথা বলেছেন, তো মানে মূল স্রোতে ফিরিয়ে আনবার জন্য আমি বলি, আমার সময় নাই ভাই, সিনা ভাই আর ডিস্টার্ব করেন না, সব ব্যাখ্যা দিয়ে না। আমি বলবো যে ভারতের প্রধানমন্ত্রী নেহেরু, উনি কমিউনিস্টরা যখন ভারতে রণদ্বীপের নেতৃত্বে ইয়া আজাদি ঝুঠায় বলে বিভিন্ন হত্যা ভাঙচুর এই নাশকতার নির্দেশ দিয়েছিল, তখন তাকে অনেকেই বলেছিলেন তাদের সাথে বসে মিটমাট করে তাদেরকে মূল স্রোতধারায় নিয়ে আসবার জন্য। তখন মহাত্মা নেহেরু গান্ধী বলেছিলেন যে রাজনৈতিক বিরোধীদের সাথে সমালোচনা করা যায়, আলোচনা করা যায়, বসা যায়, কিন্তু যারা আমার দেশ বিরোধী, ষড়যন্ত্রকারী, যারা আমার মানুষ খুন করে, ভাঙচুর করে, নাশকতা করে, তাদের সঙ্গে আমি বসবো না। তিনি কিন্তু বসেন নাই তাদের সঙ্গে, এবং তাদেরকে কি করেছিলেন, আর্মি পুলিশ দিয়ে তাদেরকে ওই কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ করেছিলেন এবং তাদেরকে আইনে সোপর্দ করেছিলেন। এটা কিন্তু ইতিহাস বলে, আর ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আর আপনি আমাদের এখন যে বাংলাদেশের যে অবস্থা, সে অবস্থায় থেকে আপনি শেষ করে দিচ্ছে, দ্য ইকোনমিস্টের একটা উদাহরণ জিল্লুভাই দিয়েছে। এই ইকোনমিস্ট দুদিন আগে বলেছে, দ্য পলিটিক্স ইন বাংলাদেশের একটি শিরোনাম করে, সেখানে লিখেছে ওয়ান অ্যান্ড ওয়ান অনলি ওয়ান, শেখ হাসিনা। বাংলাদেশের এই যে বিশ্ব মিডিয়া আজকে এই রিপোর্ট করছে, কাজে উনি বা এই শেখ হাসিনাকে এগিয়ে নেবার জন্য যদি আপনারা কাজ করেন, সেটি বাংলাদেশকে এগিয়ে নেবার জন্য কাজ হবে। তাকে যদি
রুখে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়, বাংলাদেশকে রুখে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হবে। সেখান থেকে আপনারা যারা আছেন, আপনারা সেই দলকানা বিএনপি না, আপনার কথায় আমি যেটা বুঝেছি, সেই ক্ষেত্রে আপনাদের হ্যাঁ অবশ্যই আপনি বিএনপি সাপোর্ট করেন। যাই হোক শুনেন, আমি যদি বলি আপনি কমিউনিস্ট পার্টি করেন না, প্লিজ আপনি আওয়ামী লীগ করেন না, আপনি কেন বলবেন না বিএনপি না? আপনি দলকানা বলবেন কেন? না, দলকানা বিএনপি না, রাইট ইন পোজিং দিস ওয়ে। বিএনপি না। ইউ ডোন্ট নো মাই ব্যাকগ্রাউন্ড, হাউ কুড ইউ সে? না, আপনার ব্যাকগ্রাউন্ড আমি জানি, এই কারণে আমি বললাম যে আপনি দলকানা বিএনপি না। দলকানা বিএনপি না বলেন কেন? আমি বলছি আপনি তো দলকানা বিএনপি না। না, আমি তো দলকানা বিএনপি না। এখন আমি বলছি যে আপনারা যারা আছেন তারা বলেন যে ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষকে একমত হওয়ার জন্য, এবং আপনারা বলেন যে এই যে বিদেশে গেছে, লন্ডন থেকে এসে যেন কোনো আমরা ষড়যন্ত্র না পাই, আমরা যেন দেশকে এগিয়ে নেবার জন্য শেখ হাসিনাকে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে মেল SMS এর মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টোয়, বুধবার দুপুর 11:30, শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ মিস্টার সিনহা আহমেদ সাঈদ এবং অধ্যাপক উপকূল। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক নানা বিষয় নিয়ে কথা বলেছে, ঘুরে ফিরে প্রধানমন্ত্রীর প্রসঙ্গে এসছে এবং প্রধানমন্ত্রী কি করা উচিত, কি করা উচিত নয়, তিনি কি করছেন, কি করতে পারেন, এটি মোটামুটিভাবে পরিষ্কার যে তার সামনে সংকট এবং সম্ভাবনা দুটোই প্রবলভাবে আছে এবং তার যে প্রজ্ঞা, তার যে ক্ষমতা, এখন তার নিয়ন্ত্রণে যে ক্ষমতা রয়েছে, তার যে প্রজ্ঞা এবং তিনি যেভাবে দেশ শাসন করছেন, ভালো মন্দ নানা রকমের সমালোচনা তার মধ্যে আছেন। তবে এই দুটোর যে কোনো এক পথে যাবার সম্ভাবনা বা সুযোগ তার রয়েছে, কোনটি তিনি বেছে নেবেন সেটি নির্ধারণ করতে পারবেন তিনি, এবং তিনি করে আসলে যে পথে যাবেন অর্থাৎ তার ভবিষ্যৎ এবং সেই সঙ্গে দেশের ভবিষ্যৎ অনেকখানি তার সিদ্ধান্তের উপরে নির্ভর করছে, বাকিটা তার উপরে। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।